স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার্ড বাই যমুন ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল ও এডিএন টেলিকম। আজকে রয়েছি আমি মাজহারউদ্দিন অমি এবং আমার সাথে রয়েছেন আমার দুই অতিথি, ক্রীড়া বিশ্লেষক আনোয়ার ইকবাল মিতু এবং সঙ্গীত শিল্পী পুতুল। সবাইকে শুভকামনা এবং ওয়েলকাম টু দ্য শো। ওয়েল, আমরা ওয়ার্ল্ড কাপের মধ্যে আছি, ওয়ার্ল্ড কাপ চলছে। মিতু ভাই, বাংলাদেশ অবশেষে কিন্তু জিতেছে, অনেক খারাপ সময় পার করে ওয়ার্ল্ড কাপটা কিন্তু ভালো শুরু হয়েছে বাংলাদেশের এবং দে প্লেড রিয়েলি ওয়েল এগেন্স্ট শ্রীলঙ্কা। যদিও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, বাট ইন দি এন্ড জিতেছি, এটা বড় কথা। ক্রিকেট নিয়ে, বাংলাদেশ ক্রিকেট নিয়ে আরও পরে কথা বলবো। আজকে আরও বড় ম্যাচ রয়েছে, বিগ ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, হাই ভোল্টেজ ড্রামা। কি দেখছেন, কি মনে করছেন ইন্ডিয়া পাকিস্তান এই ম্যাচ নিয়ে? মিতু ভাই, আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ এবং ডিবিসি নিউজের সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানিয়ে বলছি। সেটা হচ্ছে, দেখেন, আসলে আর্জেন্টিনা ব্রাজিল যেরকম টান টান উত্তেজনা, ইন্ডিয়া পাকিস্তান কিন্তু সেম। আজকে থেকে না, আমরা সেই ছোটোবেলার থেকে এটার ভোল্টেজটা বুঝে আসছি। বাট যদি ওয়ার্ল্ড কাপের এই খেলাটা ধরেন, পাকিস্তানের জন্য কিন্তু ডু অর ডাই, বিকজ তারা ইউএসের কাছে অলরেডি হেরে গেছে এবং আজকে হেরে গেলে কিন্তু তারা 90% আপনার আর উঠতে পারবে না, 90% চান্স। সুতরাং তারা কিন্তু আপনার আহত বাঘের মতোই খেলবে। বাট ইন্ডিয়া এমন একটা টিম, তাদের এখন কারেন্ট যে প্লেয়ারগুলো আছে, মানে অল থ্রু যে বিপিএলে আমরা যা দেখলাম, তাতে 3টা টিম কিন্তু হয় তাদের, মানে যদি ঠিকঠাক তাদের ডেপথ অনুযায়ী এবং তাদের ব্যাটিং লাইন আপ নিয়ে আমি তো কোনো ফ্লস দেখি না। শুধু বোলিং লাইন আপটাতে যদি জাসপ্রীত বুমরাকে ঠিক মতো ওরা টেকেল করে, কারণ জাসপ্রীত বুমরা কিন্তু নট অনলি উইকেট টেকিং বোলার, সে কিন্তু খুব ইকোনমিক। এই জায়গাটা পাকিস্তানের, যেটা আমি একটু আজকে আসার আগে আমি খুব ভালো মতো দেখলাম যে পাকিস্তানের সেই নামকরা ব্যাটসম্যানও কিন্তু নেই, আর যেটার জন্য খুব প্রসিদ্ধ ছিল ভালো স্পিনার কিন্তু নেই। ইয়েস, তাদের যেটা আছে পেস অ্যাটাকটা, কিন্তু যেই পিচে খেলা হবে, এই পিচটা সম্বন্ধে আমি এখনো জানি না। ওটা যদি পেস ফেভারেবল না হয় তাহলে কিন্তু পাকিস্তানের জন্য খুবই বিপদ। ইনফ্যাক্ট ইউএস এর দুটো স্টেডিয়ামের সার্ফেসে কিন্তু এখনো মিস্ট্রি। নিউ ইয়র্কের কথাও যদি বলি, ডালাসের কথাও যদি বলি, প্লেয়াররা এখনো বুঝতে পারছে না যে আসলে এটা বোলার ফ্রেন্ডলি পিচ না ব্যাটার ফ্রেন্ডলি পিচ। টসটাও খুব ভাইটাল হয়ে যায়। এইটাই এখন ঘটনা হচ্ছে। দেখেন, আবার সেরকম টসটা ভাইটাল হচ্ছে, কিন্তু আবার দেখেন নিউজিল্যান্ডের মতো টিম কিন্তু ওই রানটা চেস করে পারে নাই। তো বলাটা খুবই ডিফিকাল্ট যে টসে জিতলে কে কি করবে। কিন্তু আমি যেটা দেখছি যে রোহিত শর্মার যে দলটা, মানে যে ব্যাটিংটা, কাকে বাদ দিবে আর কাকে খেলাবে, এটা আনবিলিভেবল তাদের টিমটা। বাট এটা ক্রিকেট এবং এইটা কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। বাট যদি আপনি অ্যানালাইসিসের দিকে যাই, ওয়ার্ল্ড কাপে কেন জানি পাকিস্তান ইন্ডিয়ার সাথে পারে না। এটা ইনফ্যাক্ট টি20 ওয়ার্ল্ড কাপে 8 বারের মুখোমুখি হচ্ছে, 7 বারই কিন্তু ইন্ডিয়া জিতেছে, মাত্র একবার পাকিস্তান। এবং ওয়ানডেতেও কিন্তু তাই। আপনার ওয়ার্ল্ড কাপে কিন্তু কেন যেন পাকিস্তান পারে না। বাট আজকের পারাটা পারতে হবে তাদের দেশের জন্য, অস্তিত্বের লড়াই। ইয়েস, কারণ এইটা হচ্ছে ওই যে বললাম, যত বাজে টিমই হোক বা যত ভালো টিমই হোক, ইন্ডিয়া পাকিস্তান মানেই 50-50, এর বাইরে কিছু বলা যাবে না। আজ রাত 8:30টায় নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সাথে আরও রয়েছেন পুতুল। অ্যাজ এ সিঙ্গার যদি বলি, বিনোদনের জগৎ থেকে যখন ইন্ডিয়া পাকিস্তানের খেলার কথা হয় বা ম্যাচ হওয়ার আগে আপনাদের কিরকম উত্তেজনা থাকে, বা অ্যাজ আ ক্রিকেট ফ্যান ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা কি গুরুত্ব বহন করে? ভীষণ গুরুত্ব বহন করে এবং মানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে সেদিন সব কাজ বাদ দিয়ে খেলা দেখার যথাযথ চেষ্টা করা আর কি। আর একেবারে শৈশব থেকে দেখেছি যে আমাদের পরিবারে, এবং আমার এখন বিয়ে হয়েছে যে পরিবারে, সেটা একেবারেই ক্রিকেট অন্তপ্রাণ একটা পরিবার বলা চলে। আমার সংসার সঙ্গে অস্ট্রেলিয়াতে ক্লাব ক্রিকেট খেলেছে। আমার শ্বশুর মশাই একসময় ক্রিকেটের ভীষণ, মানে তিনি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। তো যার কারণে ক্রিকেটটা খুব একটা অনুসরণ না করা হলেও ওই যে কথাবার্তায়, আলাপ আলোচনায়, আড্ডায়, খাবার টেবিলে ওই গল্পগুলো চলতেই থাকে। আর ইন্ডিয়া পাকিস্তান বলতেই সবসময় যে চির প্রতিদ্বন্দ্বিতার যে একটা ব্যাপার থাকে, সেটা তো থাকেই। আর দল হিসেবে ইন্ডিয়াকে সমীহ করতেই হবে, সেটা একেবারে তাদের অভিজ্ঞতা, তাদের মনোবল, মানে মানসিক মনস্তাত্ত্বিক ব্যাপার সব কিছু মিলিয়ে আজকের জন্য মানে খুব অপেক্ষায় আছি যে কি হতে যাচ্ছে, কারণ পাকিস্তানের জন্য কঠিন দিন। মিতু ভাই, আমরা যদি দেখেছি যে 8:30টার দিকে ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে, আমরা যদি একটু প্রবাবল 11টা দেখি দুই দলের, পাকিস্তান কিন্তু যেমনটি বলছিলেন যে ইউএস এর এগেনস্টে হারার পর তাদের মনোবল ভেঙে গিয়েছে এবং টিম কম্বিনেশন ওয়াইজও কিন্তু তাদের এখন অনেক টিঙ্কারিং করার জায়গা থাকবে। যদি দেখি আমরা টপ অফ দি অর্ডার মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম রয়েছেন। বাবর গত ম্যাচে 40 ওয়াট করেছেন, বাট তার ফর্ম নিয়েও কিন্তু কথা হচ্ছে। যদি আপনি ব্যাটিং অর্ডারটা নিয়ে কিছু বলতেন।
যে দেখেন আসলে আমি মনে করি একটা গেম হারলেই আমূল পরিবর্তন করার কিন্তু আসলে প্রয়োজন নাই। পাকিস্তান টিম সবসময় আনপ্রেডিক্টেবল, এটা কেউ যদি বলে যে ওরা এটা, সে কিন্তু বোকা হয়ে উঠবে সেদিন। তো যেটা হচ্ছে দেখেন ফখর জামানের একসময় কিন্তু বলা হতো ওয়ান অফ দ্য ট্যালেন্টেড প্লেয়ার ইন পাকিস্তান টিম, কিন্তু সে তার ট্যালেন্ট মতো কিন্তু খেলতে পারছে না। তারপরে যদি আপনি ইফতেখার আহমেদের কথা বলেন, তার হাতেও কিন্তু ভালো স্ট্রোক আছে, অলসো নোন অ্যাজ চাচা। ইয়েস, তো কিন্তু উনি কিন্তু আবার বোলিংও করে দেয়। কিন্তু আপনি দেখেন, আপনি পেসিং দেখেন, এই যে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমের, নাসিম শাহ, হারিস রৌফ, এখানে কিন্তু দে আর স্ট্রঙ্গার। আপনি এই জায়গাটা এক্সপ্রেস ফাস্ট বোলারের সংখ্যাটা কিন্তু বেশি। ওইখানে বুঝতে হবে, একটু মাথা খাটাতে হবে। পাকিস্তানে যেটা বলা হয় যে মাথা একটু কম খাটায়, পিচ বুঝে কিন্তু আপনার পেসটা বাড়াতে কমাতে হবে, আদারওয়াইজ দে উইল বি ইন প্রবলেম। রাইট, আমরা যেমন ইউএস এর ম্যাচে সুপার ওভারে মোহাম্মদ আমির 18 রান দিলেন, 3টা ওয়াইড আবার এক্সট্রা সহ, মানে একজন এক্সপেরিয়েন্স আমি প্লেয়ার। এইখানে আসতেছিলাম, দেখেন মোহাম্মদ আমির কিন্তু মানে সেই রকম এক্সপিরিয়েন্স, সে বিপিএল খেলে, সে অন্যান্য সব খেলে আইপিএল বাদ দিয়ে, তার কিন্তু এটা আমি তার কাছ থেকে আশা করিনি অ্যাটলিস্ট, কারণ সে কামব্যাকই করেছে কিন্তু এই টি20-র এক্সপিরিয়েন্স দিয়ে। মানে আপনার বিপিএল এর কথা বলেন, ওয়েস্ট ইন্ডিজের লিগে বলেন, সব জায়গায় সে খেলেছে, তার এই এক্সপিরিয়েন্সটা দিয়ে ইউএস এর কাছে হারাটা তাদের ভীষণ খারাপ হয়েছে। বাট এইখানে আমি যেটা মনে করছি যে দেখেন আপনার ইমাদ ওয়াসিম, সাদাব খান, এই দুইজনকে কিন্তু ক্লিক করতেই হবে, কেননা টপ অর্ডারে যদি চট করে কেউ আউট হয়, হতেই পারে টি20, তখন কিন্তু এই দুইজনকেই কিন্তু হাল ধরতে হবে, কারণ এদের কারো দেখেন আপনি নিচে কারো ব্যাটিং নাই। হ্যাঁ, ইনফ্যাক্ট আজম খানের কথা যদি বলছিলাম মিতু ভাই, আজম খান খুব ট্যালেন্টেড একজন ক্রিকেটার হিসেবে তাকে ট্যাগ করা হয়েছিল, বিভিন্ন পিএসএল বিভিন্ন টুর্নামেন্টে ভালো করেছিলেন, বাট ওয়ার্ল্ড কাপে এসে কিন্তু তার ব্যাটিং নিয়ে কথা হচ্ছে। ওয়ার্ল্ড কাপের আগেও ইনফ্যাক্ট ইংল্যান্ড সিরিজেও তার ব্যাটিং নিয়ে কথা হচ্ছে, তার ফিটনেস নিয়ে কথা হচ্ছে। মোস্ট প্রবাবলি তিনি আজকে ম্যাচে মনে হয় না প্লেইং 11-এ থাকবেন। এখন সেটা আমাদের জন্য মানে একটা প্রশ্ন, বাট আজম খান কিন্তু যখন আবার ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে তখন কিন্তু সে খেলবে অন্য ধরনের। এই জন্য আমি বললাম যে আমেরিকায় যে খেলাটা হচ্ছে, আমি কেন সব অ্যানালিস্টই কেমন যেন আপনার একটু মানে হজবরল হয়ে যাচ্ছে। পিচটা তো আমিও বুঝছি না, ওরাও বুঝছে না, প্লেয়াররাও বুঝছে না। ইনফ্যাক্ট রোহিত শর্মা বলেছেন যে পিচ কেমন হবে এটা ক্রিকেটার নিজেও কনফিউজ। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হতো, কারণ কি ইউএসএতে ঠিক আছে আমি ক্রিকেটটাকে প্রমোট করছি, ক্রিকেটটা আমি সব দেশে ছড়ানোর চেষ্টা করছি, বাট ওয়ার্ল্ড কাপের জন্য যে পিচ হওয়ার দরকার, এটা আরও আগের থেকে করলে আমার মনে হয় আরও ভালো হতো। কারণ মানুষজন এখন তো আসলে শুধু ব্যাটিং দেখতেই যায়, যেটা আমার কিন্তু একদমই পছন্দ না। মানে আপনি যদি জাস্ট একটু বিপিএলে ফেরত আসেন, আপনি দেখেন 300 রান, 350 রান, 280 রান টি20-তে, তো তাতে কি হয় বলার আইপিএল এর কথা বলছি, আইপিএল এর কথাই আমি বলছি, কিন্তু সেইখানে দেখেন বলারদের কিন্তু কিচ্ছু থাকে না, বাঘা বাঘা বলাররা বল করতেছে। ইন্ডিয়ান লাইনআপটা যদি একটু মিতু ভাই বলতেন, ব্যাটারদের কথা হচ্ছিল, এই ব্যাটিং লাইনআপ দেখে আপনার কি মনে হচ্ছে? আমার নিজেরই ভয় লাগছে, কারণ আমি তো দেখলাম আমি কিন্তু আমি যদি ইন্ডিয়ান টিমের মানে যদি কিছু করতে পারতাম, আমি ঋষভ পান্টের জায়গায় কিন্তু স্যামসাংকে খেলাতাম, সঞ্জু স্যামসাং। কারণ কি সে কিন্তু রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন এবং সে কিন্তু টপ ফর্মে, আর ঋষভ পান্ট কিন্তু কামব্যাক করেছে ইনজুরির থেকে। আদারওয়াইজ আমি এখানে আর কিছু হাত দেওয়ার কিছু নেই। আমি 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 মানে আসলে দেখেন, তবে আমি বুঝতে পারছি না আর একটা ইস্যুটা, যে আপনি এত ব্যাটসম্যানের পরে আপনি অক্ষর প্যাটেলকে কেন খেলাচ্ছেন রাদার দেন আপনি চাহালকে না খেলিয়ে? তার ওই লেফট আর্ম স্পিনের সেই জায়গাটার থেকে মেবি ইয়েস, আর ভেরি গুড পয়েন্ট। কুলদীপ যাদবও আরেকজন রয়েছেন, কিন্তু সেও কিন্তু এর জন্যই আমি বললাম যে দেখেন ওই দুজনকে বাদ দিয়ে, কারণ কি আপনি ঠিক আছে ওর ভালো ব্যাটিং আছে অবশ্যই, অক্ষর প্যাটেল কিন্তু একজন টপ অলরাউন্ডার, এতে কোনো ভুল নাই, কিন্তু আপনি দেখেন 1 2 3 4 5 6 7 7-এর পরে যদি আপনার ব্যাটসম্যান নিতে হয় সেই টিম, তাহলে মানে 7 জন আউট হয়ে গেলে আর আপনার এই টিম রান করতে পারবে না। কিন্তু ভাই আমি একটু পুতুলের কাছে যেতে চাচ্ছি। পুতুল, আপনার ইন্ডিয়া পাকিস্তানের খেলা বলছিলাম, ইন্ডিয়া খুবই স্ট্রং আপনি বলছিলেন, তো ইন্ডিয়ার লাইন আপ দেখে আপনার ফেভারিট প্লেয়ার কারা এই ইন্ডিয়ান স্কোয়াডে, বা কে মনে হয় যে মানে খুব কি রোল প্লে করতে পারে আজকে পাকিস্তানের এগেইনস্টে? অবভিয়াসলি বিরাট কোহলি ইজ देयर, প্রত্যেকেই পারে সম্ভবত, কারণ ইন্ডিয়া এমন একটা দল যেখানে প্রত্যেকে আবার ব্যক্তিগতভাবেও জ্বলে ওঠার মানে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়ে যায় যে কোনো মুহূর্তে। সেখানে দল হিসেবে এটা একটা দুর্দান্ত দল বলবো। অবশ্যই বিরাট কোহলি, সেটা তো খুবই প্রত্যাশিত। এছাড়াও ঋষভ দারুণ, মানে এখানে বলবার কিছু নেই। যে আমার এই 11 জনের ছবি দেখেই মনে হচ্ছে যে আত্মবিশ্বাসের চোখ,
মানে এটা সত্যি ভয় পাইয়ে দেওয়ার মতো প্রতিপক্ষকে। রাইট, এবং ইন্ডিয়া কিন্তু আয়ারল্যান্ডের এগেনস্টে খুব হেসে খেলেই জিতেছে, এবং যেমনটি গ্রুপ স্টেজের কথা বলছিলেন, পাকিস্তানের কিন্তু খুব ডিফিকাল্ট হবে এখন সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করার ক্ষেত্রে। ইউএসএ অলরেডি 2টো ম্যাচ জিতে গিয়েছে, বাট আনপ্রেডিক্টেবল একটা টিম পাকিস্তান। যদি 92-র কথা মনে করি, শুরুর ম্যাচেও কিন্তু তারা ছোট দলের কাছে হেরে আলটিমেটলি দে গো অন টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, যদি ওটা 50 ওভার ফরম্যাট ছিল। বাট পাকিস্তানের আনপ্রেডিক্টেবিলিটি সম্পর্কে অনেকদিন ধরে তো আপনি খেলা ফলো করছেন ইন্ডিয়া পাকিস্তানের, যদি বলি সবচেয়ে এক্স ফ্যাক্টরটা কি হয়, মেইনলি কেন এত হাইপ থাকে ইন্ডিয়া পাকিস্তান? অবভিয়াসলি পলিটিক্যাল একটা রিজন, আদার দেন দ্যাট আর কি রিজন হতে পারে? শুনেন, এটা 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 আপনার আজকে না, আমাদের জন্মের আগের থেকে ইস্যুটা, এবং মেইনলি ওই পাক ভারত উপমহাদেশে যে যখন ডিভাইডেশনটা হয় তখন থেকেই এই রাইভালরিটা আছে। এবং শুধু যে পলিটিক্যাল আর্মি, দেখেন আপনি এখন তাহলে পলিটিক্সের মধ্যে ঢুকতে হয়, সেটা না ঢুকি। এখন আপনি দেখেন ব্রাজিল আর্জেন্টিনায় কেন রাইভালরি, কারণ দুটোই আসলে ভালো দল। এক সময় ছিল, আপনি ওয়ানডে যত স্ট্যাটিস্টিক্স দেখেন, আপনি টি20 দেখেন, আপনি ইন্ডিয়া কিন্তু অনেক পিছানো ছিল, অনেক অনেক। শুধু ওয়ার্ল্ড কাপের জায়গায় এসে সামহাও ইন্ডিয়া কিন্তু আপনার আগানো থাকতো। আদারওয়াইজ রিসেন্ট যদি দেখেন, রিসেন্টলি কিন্তু আপনি দেখেন যে পাকিস্তান মেজরিটি টাইম কিন্তু হেরেছে রাদার দ্যান, কিন্তু এখনো কিন্তু পাকিস্তানই আগানো আপনার ইন্ডিয়ার থেকে। বড় নামের কথা হলে কিন্তু এই কম্পেয়ার টু ইন্ডিয়া পাকিস্তান অত বড় না। এখন হয়েছে কি দেখেন, আমাদের বাংলাদেশের লোকজন কিন্তু আইপিএল দেখে দেখে এখন সব প্লেয়ারকে কিন্তু ঘরের প্লেয়ার মনে হয়। পাকিস্তানের অনেক প্লেয়ার আছে, অনেকে কিন্তু চেনে না। এটা মিডিয়ার কারণ, এটা কিন্তু মিডিয়ার কারণ। এবং ইন্ডিয়া টিম যথেষ্ট হাইপড, আবার তারাও মিডিয়া অনেক তাদেরকে আপগ্রেড করে। বাট ওই ঘুরে ফিরে দেখেন, যখন অস্ট্রেলিয়া আবার সিনে আসে, সামহাও ইন্ডিয়া আবার পারে না। এটা আমি একটা প্রবাবিলিটি। আর আলটিমেটলি আমার কাছে যে যাই বলুক, ঘুরে ফিরে এই দুইটা দলই কিন্তু টপ কন্টেন্ডার ফাইনাল খেলার জন্য। তারপরে যেহেতু এটা ক্রিকেট, আপনি কেউ সিওরিটি দিয়ে কিছু বলতে পারেন না। বাট আজকে যদি পাকিস্তান হারে, দেয়ার আপনি 95% হচ্ছে আউট, কারণ ইন্ডিয়ার কোনো বড় গ্রুপ থেকে তো দুটো দলই উঠবে, দুটো দলই উঠবে। কিন্তু আপনি আরো কিছু গ্রুপ আছে, অনেকে ভাবছে যেমন নিউজিল্যান্ড বাদ পড়ে যাবে, ইংল্যান্ড বাদ পড়ে যাবে। বাংলাদেশের কথাও কিন্তু অনেকে ধরে রাখছিল যে শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকা হয়তো সেকেন্ড রাউন্ড উঠবে, বাট যেভাবে বাংলাদেশ এখন তাহলে একটু ঘুরায় বলতেই হয় যে আনপ্রেডিক্টেবল টিম আরেকটা, সেটা হচ্ছে বাংলাদেশ। এই কারণে বলি না, আমি তো ধরেন অনেক টক শো করলাম এই বাংলাদেশের উপরেই, শুধু গতকালকেও। আমরা বাংলাদেশ নিয়ে আর একটু আবার কথা বলবো। আমি পুতুলের কাছে একটু ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যেহেতু আমাদের সাথে রয়েছেন, গান না হলে কিন্তু চলে না। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে কোনো ডেডিকেটেড করে যদি একটা গান গেতে পারেন আমাদের জন্য। সেরকম মনে পড়ছে না এই মুহূর্তে, তবে আমার একদম সাম্প্রতিক সময়ের প্রকাশিত একটা গান, 2 সপ্তাহ আগে গানটা প্রকাশিত হয়েছে, সেটা গাইছি। গানটা লিখেছি আমি, সুর করেছে সৈয়দ রেজা আলী। হে মানুষ, হে সমাজ, শোনো এই গল্প, বেশি তো কিছু নয়, চাওয়া ছিল খুব অল্প, দুবেলা দুমুঠো অন্য কি বেশি চাওয়া, ক্ষুধার জ্বালা যে বড় কঠিন সয়ে যাওয়া। আউটস্ট্যান্ডিং। ক্রিকেট এবং সিঙ্গিং এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমরা আরও গান শুনবো আপনার কাছ থেকে, আরও ক্রিকেট নিয়ে কথা বলবো। তবে দর্শক, বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপে সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার। ফিরছি খুব শীঘ্রই। রাইট, ওয়েলকাম ব্যাক টু বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপে। আমি কথা বলছিলাম আনোয়ার ইকবাল মিতু এবং সঙ্গীত শিল্পী পুতুলের সাথে। মিতু ভাই, আবারও যদি আসি বাংলাদেশের খেলার কথা, কিন্তু বাংলাদেশের গ্রুপে নেদারল্যান্ড এবং সাউথ আফ্রিকার ম্যাচটি হয়েছে, তারাও কিন্তু আমাদের গ্রুপেরই একজন বাংলাদেশের সাথে খেলার রয়েছে, দু দলেরই। কিন্তু এই দুটো দল কিন্তু গতকাল খেলেছে এবং খুবই ইন্টারেস্টিং লো স্কোরিং এনকাউন্টার হয়েছে এবং আলটিমেটলি সাউথ আফ্রিকা জিতেছে, বাট নেদারল্যান্ড কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করেছে। আমরা যদি একটু স্কোর কার্ডটা দেখি, দ্য ওয়ে সাউথ আফ্রিকা এগেইন তাদের বোলিং অ্যাটাক কিন্তু সুপার। 106-এ তারা গিয়ে ইজিলি চেস করেছে, বাট 103-এ তাদেরকে 9 উইকেটে রেস্ট্রিক্ট করেছে। বাট ইন্ডিয়ান নেদারল্যান্ড যেভাবে ফাইট দিয়েছে, যদি এটা বলতেন। না দেখেন, আসলে নেদারল্যান্ডসকে আমরা ফুটবল দেশ হিসাবে বেশি চিনি, কিন্তু আপনি যদি লাস্ট ওয়ার্ল্ড কাপে খেয়াল করেন, নেদারল্যান্ডস কিন্তু আপনার বড় বড় বাঘা বাঘা টিমকে তো ঘাম ঝরিয়েছে এবং সাউথ আফ্রিকাকে কিন্তু প্রথম পরাজয়ের 7টা
নেদারল্যান্ডসই দিয়েছে এবং আপনাদের লাক ভালো, মানে আপনাদের বলতে আমাদের লাক ভালো, নেদারল্যান্ডসের 2টা প্লেয়ার কিন্তু কাউন্টি ওরা ছাড়ে নাই, তাদের 2টা ভাইটাল প্লেয়ার কিন্তু কাউন্টিতে খেলছে, আসতে দেয় নাই, কারণ তাদের কন্ট্যাক্টে সেইটাই ছিল। এবং বাংলাদেশের খেলা কিন্তু নেক্সট খেলা সাউথ আফ্রিকার সাথে। ওদের বোলিং অ্যাটাকের কথা যদি বলি, মানে বার্টম্যান জাস্ট স্টার্টেড ইজ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, 4টি উইকেট নিয়েছেন। নরকিয়া কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন, তার যে পেস আর এক্সট্রা বাউন্স সেটা কিন্তু বাংলাদেশকে কিন্তু নিশ্চয়ই ভোগাবে। বাট এই ম্যাচেও যদি দেখি তারা কিন্তু তাদের বোলিং অ্যাটাকটা কিন্তু টেরিফিক, ব্যাটিংয়ে গিয়ে মনে হচ্ছে কিছুটা হোঁচট খেয়েছিল শুরুর দিকে। ইন্ডিয়ান ডেভিড মিলারের 59 রানের ইনিংসের কারণে কিন্তু ম্যাচটি জয়লাভ করে। কারণ আপনি দেখেন এই যে এইখানেই থার্ড স্কোরটা দেখেন, হেনরিক ক্লাসেন আমার চোখে ওয়ান অফ দ্য বেস্ট টি-20 প্লেয়ার আমার চোখে আইপিএলে যেটা দেখেছি, কিন্তু তার স্কোর দেখেন 4, আর অন্য 2টা ডাবল ফিগার। তার মানে দেখেন ব্যাটিংয়ের অবস্থা, 2 দলই। এর জন্য আমি বারবার বলছি যে কোনো টিমই কিন্তু ওইরকম স্কোর কিন্তু কেউ করতে পারেনি এক্সেপ্ট একটা খেলায়। এছাড়া কিন্তু আপনি দেখবেন যে আগে যেমন আইপিএলে দেখা গেছে কি টসে জেতার সাথে সাথেই ফিল্ডিং, এইখানে আপনি ফিল্ডিং করবেন না ব্যাটিং করবেন, বিশেষ করে আমেরিকান পিচে এটা কিন্তু আপনি বলতে পারবেন না, আনলেস আপনি হেরে যেটা পাবেন সেটা আপনার জন্য অ্যাডভান্টেজ, কারণ ওই পার্টটা আপনার ভালো করতে হবে। আপনি ব্যাটিং করলে ব্যাটিংয়ে কনসেন্ট্রেশন লাগবেন, ফিল্ডিংয়ে। যেমন দেখেন আমাদের আবার বাংলাদেশের, যেহেতু আমরা ছিলাম বাংলাদেশেই আসি, ইয়েস আমরা জিতেছি, আমি কিন্তু কংগ্রাচুলেট করেছি। ফার্স্ট গেমটা কিন্তু একটা জেতা ওয়ার্ল্ড কাপে ইজ ভেরি ভেরি ভাইটাল, মোমেন্টামটা সেটা আমরা করলাম, ঠিক আছে। কিন্তু এই যে 124-এর একটা মামুলি স্কোর, এইটা করতে গিয়ে আপনার 8টা উইকেট গেল। আপনি কিন্তু দাঁড়িয়ে থেকে সিঙ্গেল রান নিলেই যেখানে হয়, সেখানে যেটা আপনাদের মিডিয়াতে যেটা বলা হয় যে আমাদের টপ 4 একেবারে ফ্লপ, সেখানে কিন্তু টপ 3 কিন্তু সেই ফ্লপই ছিল। তো আপনার কিন্তু কোনো অ্যাডভান্টেজ হয়নি। আপনাদের যেটা হয়েছে যে আমাদের বোলিংটা ভালো হয়েছে, ফিল্ডিং কিন্তু দেখেন ওভারথ্রো সব কিছু হয়েছে। আমি কিন্তু তখন, এবং তাসকিনের প্রথম ওভারে কিন্তু তারা কয়টা 6-4 মেরেছে আপনারা দেখেছেন। বাট যেটা হচ্ছে যে আমাদের কনসিস্টেন্সিটা ফেরত আনতেই হবে। এবং আপনি যে তামজিদ তামিমের কথা বলেন, সৌম্য সরকারের কথা বলেন, আমি বলছি যে আউটগুলোর প্রয়োজন ছিল না, মানে আপনি দেখেন ওই শটগুলো নেওয়ারই দরকার ছিল। আমাদের সাথে আরেকজন গেস্ট রয়েছে, পুতুলকে একটু জিজ্ঞেস করে নিই আমি। পুতুল, সাউথ আফ্রিকার এগেনস্টে আমাদের খেলা, সাউথ আফ্রিকা বিগ টিম, টি-20তে ওরা আমাদের থেকে অনেক ভালো, আমরা ওয়ার্ল্ড কাপে তাদেরকে কখনো হারাইনি। বাট এগেনস্ট সাউথ আফ্রিকা বাংলাদেশ যেহেতু প্রথম ম্যাচটা জিতে ফেলেছে, এখন কি মনে হয় মোমেন্টামটা কি কিছুটা হলো আমাদের দিকে শিফট, নাকি আমরা সাউথ আফ্রিকা এগেনস্টে আশা করতে পারি? আশা তো করতেই পারি, মানে অন্তত একটু কিছুটা চাপমুক্ত ভাবেই হয়তো বা মাঠে নামার ব্যাপারটা থাকবে। তবে সাউথ আফ্রিকা যে কোনো অঘটন না, সহজাতভাবেও যদি খেলে তবুও আমাদের জন্য কঠিন হবে। তবুও আমরা শুভকামনা তো জানাতেই চাই যেন দ্বিতীয় দফায়ও আমরা উঠে যাই। কারণ বাংলাদেশের পয়েন্ট থেকে যদি বলি, ফ্যান্স পয়েন্ট অফ ভিউ থেকে, এই টুর্নামেন্ট শুরুর আগ দিয়ে কিন্তু আমরা বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে অনেকই হতাশ ছিলাম। আমাদের কোনো আশাই ছিল না এই ওয়ার্ল্ড কাপে যে বাংলাদেশ কেমন করবে। আমরা ইউএসের এগেনস্টে সিরিজ হেরেছিলাম, ইন্ডিয়া এগেনস্টে প্র্যাকটিস ম্যাচও খুব ভালো খেলিনি। বাট যদিও কষ্টার্জিত জয় শ্রীলঙ্কা বিপক্ষে, বাট জয় তো জয়। তবে আমাদের তো দর্শক হিসেবে তো আমাদের একেবারে মনে হচ্ছে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে এখন। সেরকম জয়ও আবার চাই না, মানে সহজ জয় কঠিন করে ফেলা, এটা তো বাংলাদেশের সহজাত স্বভাব। সেই জায়গাটার উত্তরণ চাই আর কি। রাইট। আরেকটা খেলা হয়েছিল মিতু ভাই গতকালকে রাতে, অস্ট্রেলিয়া এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ইংল্যান্ড। প্রথমবারের মতো আমরা টুর্নামেন্টে 200+ স্কোর দেখেছি। যদি স্কোর কার্ডটা একটু দেখি, অস্ট্রেলিয়া 201 করেছিল 7 উইকেটে, ডেভিড ওয়ার্নার 39, মিচেল মার্শ 35, ট্রাভিস হেড 35, 34। ইংল্যান্ড কিন্তু ইন রিপ্লাই শুরুতেই কিন্তু উইকেট হারিয়ে তারা চাপে ছিল, বাট 165 করেছে লাস্ট পর্যন্ত। বাট অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে আসলে একটা ডিফারেন্ট বিস্ট, ডিফারেন্ট একটা টিম একটা। তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ মানেই অস্ট্রেলিয়া এবং ফাইনাল খেলবে ধরে নেওয়া যায়। আমি তো এই কথাটা একটু আগে বললাম যে প্রবাবেল এই অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মধ্যেই ফাইনাল হওয়া উচিত, মানে টিমের আপনার কম্বিনেশন দেখে। এবং আপনি দেখেন অস্ট্রেলিয়া কিন্তু সব সময়, ইন্ডিয়া যেমন দেখবেন ওদের মধ্যে পার্টিকুলার একটা প্লেয়ার কিন্তু ওই দিন ভালো খেলে, টিমটাকে বের করে আনে, কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু তা না। আপনি স্কোর কার্ড দেখেন, কেউ কিন্তু 40ও করে নাই, কালেকটিভ অ্যাপ্রোচ, কেউ কিন্তু 40ও করে নাই, দেখেন 30-র ঘরেই, কিন্তু 3-4 জন 5 জন করে আপনার রান করেছে। কিন্তু এইটাই হচ্ছে আপনার দলগত ক্রিকেট। আর অন্যান্য টিমগুলো জিতে পার্সোনাল একজন লোক খুব ভালো খেলে ফেলে, সেই ইন্ডিভিজুয়াল হিরোইক্স। আপনি খেয়াল করেন এই যে ম্যাক্সওয়েল হাইয়েস্ট পেইড, আইপিএলে কিন্তু কিচ্ছু করলো না, নাথিং, জিরো, এবং সেই কিন্তু একা হাতে ওয়ার্ল্ড কাপটা জিতিয়ে দিল ম্যাক্সওয়েল। ওরা যখন নিজেরা আসে, টিম কম্বিনেশন ইটস ভেরি ভেরি ডেঞ্জারাস। অস্ট্রেলিয়াকে আপনি কখনো কিন্তু আগের তুলনায় যদি বলেন, বোলিং বলেন,
ব্যাটিং বলেন, ওরকম কিন্তু নাম করা খুব, যে আগের আপনি জাস্ট এই যে যারা রিটায়ার করেছে তাদের সাথে একটু কম্পেয়ার করেন, কিন্তু ইন্ডিয়ান টিম কিন্তু দেখেন আপনার একজনের পর একজন কিন্তু আসছেই। আমরা ভেবেছিলাম যেটা বললেন যে মানে কালেকটিভ অ্যাপ্রোচটা, যে যার রোল এত সুন্দর প্লে করে, আমি প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পার, একটা ভ্যারাইটি কিন্তু রয়েছে। মিশেল স্টার্ক এবং মার্কাস স্টোয়নিস রিসেন্টলি যে অ্যাজ এন অলরাউন্ডার যেভাবে নিজেকে জানান দিচ্ছে, এত ভ্যারাইটি একটা টিমে থাকলে মানে পাওয়ার রয়েছে, স্কিল রয়েছে, সবই তো রয়েছে। কিন্তু মেইন যেটা ওদের হলো মেন্টালিটি, ভীষণভাবে স্ট্রং। এই যে আমাদের কি হয়, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এদের কথাই বলি, সেন্টিমেন্টে ভরা এবং ইমোশনালে তারা একদম শেষ। অস্ট্রেলিয়ার এটা নাই, ওকে বলে দেওয়া হয় তুমি এটা করবা, নো ম্যাটার হোয়াট, ওইটা এটা করবে, না পারলে নাই। কিন্তু ওরা ওই নিয়ে চিন্তা করে না যে আল্লাহ এটা পারলাম না, মিডিয়া কি বলবে, আমি মনে হয় টিম থেকে বাদ পড়বো, আহা আমি যদি একটু ধরে খেলি, এইসব চিন্তা অস্ট্রেলিয়ার মধ্যে থাকে। অস্ট্রেলিয়াকে আমার কেন জানি ফুটবলের জার্মানি মনে হয়, একটু মেশিন টাইপের। আমি বলতে চাচ্ছিলাম কিন্তু আপনারা বলবেন যে আপনি জার্মান সাপোর্টার, তাই জার্মানি টিম না, বাট ওদের মধ্যে একটা মেশিন লাইক একটা ফিলিং থাকে যে তাদের মধ্যে সেই ইমোশন নাই, যেমন আপনি নো ম্যাটার হোয়াট, ট্রফিটা ম্যাটার করে। আপনি মেশিন, আসলে মেশিন কি এটা কিন্তু যারা আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টারে তো ভরা, যেই কারণে এই জার্মানটাকে আপনার মানে কেউ পছন্দ করে না তেমন একটা। তো ওই রকমই মানে আপনার মানে এরা হলো টু মাচ প্রফেশনাল, মানে এদের মধ্যে কোনো ওই ভয় ডর ওই জিনিসটা নাই। ইনফ্যাক্ট লাস্ট ওয়ার্ল্ড কাপে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার এগেনস্টে, ইন্ডিয়া হট ফেভারিট, নিজের দেশে খেলা, ক্রাউড সাপোর্ট, লাখ লাখ মানুষ তাদেরকে সাপোর্ট করছে, বাট তারা আসলো, মাথা ঠান্ডা রাখলো, ফাইনালে ট্র্যাভিস হেড খেলে দিল, সুন্দর করে ওয়ার্ল্ড কাপ নিয়ে চলে গেল। ইন্ডিয়ানস ওয়্যার স্টান্ড। আরেকটা ব্যাপার আছে, এটা কিন্তু আমি আপনাদেরটা না, আরেকটা অংশ দেখেন, একটা টিম কিন্তু ওরা পরপর 9টা গেম জিতেছিল ইন্ডিয়া, আর অস্ট্রেলিয়া কিন্তু জিতলো হারলো এই করে আসছে। তো ওই সময় একটা প্রবাবিলিটি বলে একটা হিসাব আছে, মানে আমি ওটা বলে ফেলছিলাম যে প্রবাবিলিটিতে মনে হয় না ইন্ডিয়া জিতবে, কারণ 9টা গেম জেতার পরে 10 নম্বর গেম জেতা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, এবং হয়েছেও তাই, এবং আলটিমেটলি নিজের মাঠে ওই প্রেশারটা আসলে নিতে পারে নাই। পুতুল, আপনার ফেভারিট কে এই ওয়ার্ল্ড কাপে? কি মনে হচ্ছে যে কার ওয়ার্ল্ড কাপ জেতার চান্সেস খুব বেশি? আমার তো মনে হচ্ছে অস্ট্রেলিয়া খুবই টাফ কন্টেন্ডার, ইন্ডিয়া রয়েছে। আপনার কি হতে পারে? আমার বাংলাদেশের পরে এখন সর্বোচ্চ পছন্দের দল অস্ট্রেলিয়াই, কারণ আমার সঙ্গীতে অস্ট্রেলিয়ার নাগরিক, সেই সুবাদে একটা বাড়তি ভালো লাগা, ভালোবাসা কাজ করে, এবং অস্ট্রেলিয়াকে ভালোবাসবে না সেরকম ক্রিকেট প্রেমী মনে হয় পাওয়াই যাবে না। কারণ গত ম্যাচটাই যখন দেখছিলাম যে তারা যখন একবার প্রথম বলেই মনে হচ্ছে তারা জেতার জন্য নেমেছে, তাদের যে দেহের ভাষা সেটাই বলে দেয় যে তারা কতখানি সিরিয়াস। মানে তারা তো হেসে খেলেও জিততে পারতো চাইলে, কিন্তু এই যে একটা পেশাদারিত্ব এবং মনস্তাত্ত্বিক এই ব্যাপারটা, এইটার কারণে অস্ট্রেলিয়ার প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে সবসময়। রাইট মৃদু ভাই, আমাদের সহকর্মী আব্দুল্লাহ হীরা, তিনি রয়েছেন ইউএসএতে, সব খবরাখবর আমাদেরকে খুঁটিনাটি দিয়ে থাকেন। আমরা আশা করব তার সাথে যুক্ত হওয়ার জন্য খুবই দ্রুত। আমরা ওখানকার কন্ডিশন নিয়েও কথা বলবো। রয়েছেন আমাদের সাথে আব্দুল্লাহ হীরা, আমাদের সহকর্মী নিউ ইয়র্ক থেকে। আব্দুল্লাহ হীরা, প্রথমেই আপনাকে কংগ্রাচুলেশনস, বাংলাদেশ দল প্রথম ম্যাচ জিতেছে, প্রথম ম্যাচ জেতা ম্যাচ কভার করেছেন। এখন বাংলাদেশ টিমের মুড কেমন? বাংলাদেশের নেক্সট খেলা আরও টাফ সাউথ আফ্রিকার এগেনস্টে, যদি একটু আপডেট দিতেন বাংলাদেশ দলের কি অবস্থা? মাঝার অবশ্যই বাংলাদেশের একটা দুর্দান্ত একটা অনুভূতিতে আছে, তারা জয় দিয়ে বিশ্বকাপে শুরু করেছে। যে দলটার আত্মবিশ্বাসের বেশ আমরা ঘাটতি লক্ষ্য করেছিলাম, ব্যাটারদের অবস্থা তো মানে প্রথম ম্যাচেও দেখা গেছে একই রকম, সেই জায়গায় বাংলাদেশ দল একটা অন্যরকম একটা মোমেন্টাম নিয়ে বিশ্বকাপ শুরু করতে পেরেছে। মানে প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে, যেখানে তাদের গতিপথটাও অনেকটা সহজ হয়ে গেছে। মানে সমীকরণের যে হিসেব, সুপার এইটে ওঠার ক্ষেত্রে যে চাপটা তৈরি হয় একটা দলের, সেক্ষেত্রে বাংলাদেশ দল বলতে হবে যে বেশ খানিকটা ভালো অবস্থানে আছে, এবং এই অবস্থা নিয়েই তারা সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। মানে এই অবস্থার পরিবর্তন আসতে পারে সাউথ আফ্রিকা ম্যাচের কি হয় তার উপর। সাউথ আফ্রিকা ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে, সেখানে এর আগে অনুশীলন সারবে, আজকে তাদের অনুশীলন রয়েছে, সংবাদ সম্মেলন রয়েছে, সংবাদ সম্মেলনে তারা নিজেদের ভুল ত্রুটি নিয়ে হয়তো কথা বলবেন, পাশাপাশি আত্মবিশ্বাস তো অবশ্যই দেখা যাবে, এবং অনুশীলনেও তারা সবাই অংশ নেবেন, এবং তাদের মধ্যে একটা দৃঢ় ভাব থাকবে যে আমরা এগিয়ে আছি। সাউথ আফ্রিকাকে তো তারা এর আগেও তারা ভালো খেলেছে, ভালো খেলার অভিজ্ঞতা রয়েছে। সাউথ আফ্রিকা টি-20 ফরম্যাটে ভালো দল, কিন্তু সাউথ আফ্রিকাকেও কিন্তু এ ধরনের কন্ডিশনে তাদের খারাপ করতে দেখা যাচ্ছে। আমরা দেখেছি নেদারল্যান্ডস কিন্তু অনেক ফাইট দিয়েছে গত ম্যাচেই সাউথ আফ্রিকার সাথে। রাইট,
আর এই নিউ ইয়র্কের পিচটা আমরা জানি ড্রপিং পিচের ন্যাচারটা আমরা আসলে যতটা দেখছি যে স্কোর হাই তেমন দেখছি না। আবার কেমন মানে নিউ ইয়র্কের পিচ বা ড্রপিং পিচ নিয়ে বাংলাদেশের মতো দলের তো আসলে কৌতূহলের শেষ নেই, কারণ বাংলাদেশ তো এই ধরনের পিচে আসলে খেলার মতো অভ্যস্ত দল নয়। আমরা আমরা ডালাসের উইকেটটা যেটা দেখেছিলাম, ডালাসের উইকেটটা আসলে মূল উইকেট ইউএসএ এই অঞ্চলের জন্য। ডালাসের উইকেটে তারা নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে, যে কারণে উইকেটটা তারা ওইভাবে তৈরি করেছে। এবং উইকেটে খেলে যেগুলো ম্যাচ হয়েছে সবগুলো ম্যাচে কিন্তু টি-20 ফরম্যাটের জন্য উপভোগ্য। শুধুমাত্র নেদারল্যান্ডস এবং নেপালের ম্যাচটা লো স্কোরিং ছিল, এবং নেপালের বাংলাদেশের ম্যাচ আপনি লো স্কোরিং বলতে পারেন, কিন্তু বাংলাদেশের ম্যাচে কিন্তু আসলে শ্রীলঙ্কা এত চাপে ছিল। পাশাপাশি বাংলাদেশের বোলাররাও বেশ ভালো বল করেছে, এবং মোস্তাফিজ ভালো বল করেছে, রিশাদ ভালো বল করেছে। কিন্তু আমি মনে করি যে ওই উইকেটে যারা ব্যাট করছিলেন, ব্যাটিং ঢং দেখে মনে হচ্ছিল রান আসার মতো উইকেট। তো এই নিউ ইয়র্কের উইকেটে আমার মনে হয় যে বাংলাদেশকে অনেক হিসেব টিকেশ করে নামতে হবে, এবং ব্যাটসম্যানরা আমার মনে হয় যে সেই ক্ষেত্রে কিছুটা প্রেসারেও যেমন থাকবে, আবার উইকেটে ন্যাচার বুঝে যে খেলতে পারেননি সেই দায় চাপানোর একটা সুযোগও থাকবে আমার মনে হয় ব্যাটসম্যানদের, যেহেতু ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে। তো বোলারদের আসলে সেরা দেখাতে হবে। খুব ভালো বলেছেন আপনি, সেটাও একটা কনসেন্ট্রেশনের ম্যাটার। রাইট, আমাদের সাথে থাকবেন আপনি, আমাদের সাথে পুরো শো জুড়ে থাকবেন হীরা, কোথাও যাবেন না, আমরা আবার আসবো আপনার কাছে। পুতুল, আমরা একটা ছোট বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে আরো একবার যদি একটা গান শুনতে পারতাম। গানটা সামনেই প্রকাশিত হবে, রেকর্ড হলো। রিমঝিম রিমঝিম বৃষ্টি, আহা কি অপূর্ব সৃষ্টি, এ লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়, অপলকে দৃষ্টি, আহা কি যে মিষ্টি, লুকোচুরি মনে এসে দোলা দিয়ে যায়, অপলকে দৃষ্টি, আহা কি যে মিষ্টি, লুকোচুরি মনে এসে দোলা দিয়ে যায়। এ লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়, এ লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়। রাইট, সময় হলো বেলামে প্রেজেন্টস ব্যাটে বলে বিশ্বকাপে আরও একটি বিরতি নেওয়ার, সঙ্গেই থাকুন। রাইট, ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু বেলামে প্রেজেন্টস ব্যাটে বলে বিশ্বকাপে। আমার সাথে রয়েছেন আনোয়ার ইকবাল মিতু এবং পুতুল। মিতু ভাই, সকালে কিন্তু গতকাল কিন্তু আরও একটা খেলা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং উগান্ডার, আজকে সকালেই হয়েছে, এবং হোস্ট খুব আরামসে হেসে খেলে জিতেছে। তাদের গ্রুপটা কিন্তু ইন্টারেস্টিং, আপনি যদি একটু স্কোর কার্ডটা দেখি খুবই ইজিলি জিতেছে, 173 রান করেছিল, তাদের মাত্র 39 রানে কিন্তু অল আউট করে দিয়েছে উগান্ডাকে। রাইট, এবং আরও একটি খেলা রয়েছে, আজকে রাতেই খেলা হবে। ওটা আমার মনে হয় যে ইন্ডিয়া পাকিস্তান খেলা নিয়েই সবাই এত ব্যস্ত যে অন্য খেলাগুলোর কারো কোনো খবর রাখার সময় পাচ্ছে না। বাংলাদেশ নিয়েও আমরা যেহেতু বাংলাদেশের সমর্থক, বাংলাদেশের থেকে আমাদের অনেক এক্সপেকটেশন, বাংলাদেশেও খেলা রয়েছে আগামীকাল সাউথ আফ্রিকা এগেনস্টে। আমাদের সাথে আমাদের সহকর্মী আবদুল্লাহ হীরা রয়েছেন, তার কাছে যাওয়ার চেষ্টা করব এবং আরও কিছু আপডেট বাংলাদেশ টিমের যদি তিনি দিতে পারেন। হীরা, আপনি আমাদের সাথে রয়েছেন, ওয়েলকাম ব্যাক এগেইন। আমাদের টিমের কম্বিনেশনের কি অবস্থা, কোনো কি চেঞ্জেস হতে পারে কিনা, যেহেতু আমরা টপ অর্ডার আবারও ফেল করতে দেখেছি, ব্যাটিং অর্ডারে বা প্লেইং 11-এ কি কোনো চেঞ্জ হওয়ার আভাস রয়েছে কিনা? দেখুন, চেঞ্জের বিষয়ে যখনই আমরা জানতে চাই বা কথা বলার সুযোগ হয়, তখনই বলা হয়ে থাকে প্রধান নির্বাচক বা টিম ম্যানেজমেন্টের অংশ বা যারা যে জায়গা থেকে কথা বলার সুযোগ আছে, তারা সবাই বলতে থাকেন যে আমাদের অপশন কোথায়, আমাদের যেমন ওপেনিং পার্টনারশিপে আমাদের চেঞ্জিংটা আমরা কিভাবে করতে পারি, আমাদের অপশন কোথায়। মানে এই কথা বারবার শুনতে হয়। মানে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাইপলাইনটা এতই দুর্বল হয়ে গেছে, মনে হচ্ছে যে ওপেনিং এ সৌম্যকে ছাড়া কল্পনাই করা যাচ্ছে না। যদি সৌম্যকে আপনি নাও রাখেন ওপেনিং এ, তাহলে সৌম্যকে দলে রাখতে হবে। মানে সৌম্য রোল প্লেইংটা আমরা কি, মানে ফর্মার ক্রিকেটার হিসেবে মাঝার আমি আপনার কাছেও একটু জানতে চাই, সৌম্যর আসলে অভিজ্ঞতা কতদিনে আসবে? মানে সৌম্য কি আমরা কনসিডার করতে চাই তানজিদ তামিমকে, হি ইজ ইয়াং এনাফ, তার অনেক অভিজ্ঞতার অর্জনের দরকার রয়েছে, সুযোগ রয়েছে, কিন্তু সৌম্য কি এইরকমই অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়েই তিনি প্রতিবার এরকম বড় বড় ইভেন্টে সুযোগ পাবেন? তিনি ডাক মারার ক্ষেত্রে একটা বিরাট কীর্তি করে ফেলেছেন ইতিমধ্যেই, এবং এটা কি সৌম্য নিজের জন্য, একজন পেশাদার ক্রিকেটার বা পেশাদার একজন মানুষের জন্য খারাপ লাগার নয়? মানে তার প্রতি কোনো
দায়িত্বই কি তিনি মানে ক্রিকেট বোর্ড দল দিতে পারবেন না? মানে একটা জিনিস হীরা, আমার কাছে আমরা ভয়ঙ্কর বুঝতে রকম পেরেছি লাগে। হীরা, আমাদের সময় একদম কম, তবে আভাস পাওয়া যাচ্ছে যে যেহেতু সৌম্যর পারফর্ম ভালো হচ্ছে না, হয়তো টিম ম্যানেজমেন্ট নতুন কিছু আউট অফ দ্য বক্স ট্রাই করবে কিনা সেটা এখন দেখার বিষয় থাকবে। এবং অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ হওয়ার জন্য। ধন্যবাদ। রাইট, আমাদের সাথে হীরা ছিলেন, বলছিলেন ওপেনিং প্রবলেমের কথা, সৌম্য সরকারের কথা বলছিলেন। এবং যেহেতু 15 জন স্কোয়াড নিয়ে দল গিয়েছে, এখন তো এই 15 জনের মধ্যে থেকেই আপনাকে প্লেয়ার চুজ করতে হবে। বাট একটা কি ডিফারেন্ট ওয়েতে ভাবা যায় কি না যে সৌম্যর জায়গায় যদি শান্তকে ওপেন করানো যায়, তানজিদ তামিম শান্ত, আর মেবি লিটন দাস ক্যান ওপেন, বা এই টিমের মধ্যে তো এখান থেকেই নিতে হবে প্লেয়ারদেরকে। মিতু ভাই, আমি একটা কথা আগে বলা, হীরার সাথে কিন্তু আমি প্রচণ্ডভাবে, সৌম্য হচ্ছে ওয়ান অফ দ্য লাকিয়েস্ট প্লেয়ার, কারণ সে এত বেশি। আমি একটা কথা বলে দিই, হাতুরা সিংয়ে যদি না আসতো, মানে কোচ না হতো, সৌম্য জীবনও চান্স পেতো না ফর শিওর। কারণ সৌম্য মাঝখানে ছিলই না, খেয়াল করেন, সৌম্য কিন্তু ন্যাশনাল টিমে ছিলই না, আউট অফ নোওয়্যার তাকে নিয়ে আসা হয়। এবং ওই যে বললাম কোচের কিছু পছন্দের প্লেয়ার থাকে, হি ইজ ওয়ান অফ দেম। 13টা 0, ওটা ভালো বলেছে। কিন্তু এখন হয় কি, যেহেতু এই 15 জনের বাইরে তো হ্যাঁ একটা পারেন যদি জোর করে ইনজুরি করিয়ে দিয়ে আপনি এখান থেকে কাউকে নেন, এছাড়া কোনো আর অপশন নাই, তাহলে আমি মনে করি নেক্সট খেলাটা খেলুক। খেললে হবে কি, পার্মানেন্টলি বাদ যাবে, কারণ ও এই বলেই পারে না সাউথ আফ্রিকান ওই পেস সে ধরতে পারবে না। এখন যাকে আপনি নতুন নেবেন সে কিন্তু পরে বাটে পড়ে যাবে, কারণ সাউথ আফ্রিকা ইজ নট আপনার নেদারল্যান্ডস না, সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা না, ওদের পেস অ্যাটাক কিন্তু আরও ভয়ঙ্কর। তো সুতরাং আমি মনে করি, একটা জিনিস মনে করাতে চাই, সাউথ আফ্রিকার এগেইনস্টে কিন্তু সৌম্য সরকারের রেকর্ড খুবই ভালো। আমি সেই কারণে নিজেও ধরা খেয়েছি, আমি বলে দিচ্ছি আজকে। সেই সাউথ আফ্রিকায় গিয়ে যে ব্যাটিংটা সৌম্য সরকার করেছিল, সেই কারণে বিপিএলে ফার্স্ট চয়েসে আমি তাকে সৌম্য সরকারকেই রংপুর রাইডার্সে নিয়েছিলাম। কিন্তু নেওয়ার পরে সে 29 রান করলো পুরো টুর্নামেন্টে। তো ওই জিনিস আমাকে আর বলবেন না, আমি নিজেই লজ্জিত। রাইট, মিতু ভাই, আমরা একদম শেষ সময়, আমাদের শেষের দিকে এসে পড়েছি। পুতুল আমাদের সাথে রয়েছে। পুতুল, বাংলাদেশ টিমে আপনার ফেভারিট প্লেয়ার কে বা কি প্লেয়ার কে হতে পারে নেক্সট ম্যাচে সাউথ আফ্রিকার এগেইনস্টে? এবং এরপরই আপনার থেকে একটা গানও শুনতে চাবো। তৌহিদ হৃদয় তো অবশ্যই আশা জাগাচ্ছে, তো সেটা একটা সম্ভাবনার জায়গা। তাসকিনও যদি ভালো করতে পারে অবশ্যই সেটাও অনেক বড় যুক্ত হবে, ফলাফলের ক্ষেত্রে প্রভাব রাখবে আশা করি। এই তো সব মিলিয়ে শুভকামনা বাংলাদেশ দলের জন্য, এবং আশা করছি কালকেও হাসি মুখে খেলা শেষ করতে পারবো আর কি। পুতুল, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, তারপর আপনার কাছ থেকে গান শুনবো। থ্যাংক ইউ ভেরি মাচ মিতু ভাই। রাইট দর্শক, বেলামে প্রেজেন্টস ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল এবং এডিয়ান টেলিকমের এই ছিল আজকের আয়োজন। আগামীকাল বিশ্বকাপের আরও বিশ্লেষণ নিয়ে হাজির হব একই সময় নতুন অতিথিদের সাথে। রাইট পুতুল, যদি আপনি গান শুরু করেন। এই গানটা লিখেছেন শফিক তুহিন, সুর করেছেন লাকি আখন্দ। আমার কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই ও বন্ধু, আমায় দিও ঠাই, তোমার মনের কুসুম কুসুম নিরজনতায়, আমায় দিও ঠাই রে বন্ধু, আমায় দিও ঠাই। আমার কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই ও বন্ধু, আমায় দিও ঠাই। আমি বাউল হতে চাই রে বন্ধু, বাউল হতে চাই, তোমার মনের মেঠো পথে দূরের কোনো গাই, তোমার বাঁশির সুরে সবে ভুলে যেতে চাই, আমায় দিও ঠাই রে বন্ধু, আমায় দিও ঠাই। আমার কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই ও বন্ধু, আমায় দিও ঠাই।